দর্শক, ঈদ মোবারক। মোহনা স্টার্স ইনসাইটস নিয়ে আমি রুম্পা ফারজান আরেকবার হাজির হয়ে গেলাম নতুন এক পর্বে, যেখানে আমাদের আজকের যে অতিথি তিনি কিন্তু নামে এবং কর্মে নট আউট। আমাদের সাথে উপস্থিত আছেন নট আউট নোমান হিসেবে বিখ্যাত, যিনি ব্লগার এবং ভ্লগার, পাশাপাশি তিনি স্পোর্টস জার্নালিস্টও বটে। তিনি আছেন আমাদের সাথে নোমান মোহাম্মদ। কেমন আছেন নোমান ভাই? ভালো আছি। আমি আপনাকে নোমান ভাই তো বলতে পারি? অবশ্যই, কেন নয়। কেমন আছেন? আচ্ছা, আমার খুব জানার ইচ্ছা, মূল গল্পে চলে যাওয়ার আগে আজকে কিন্তু প্রথমে আমরা আড্ডা দিব, প্রথমেই বলে নিচ্ছি, কিন্তু আপনার নাম নট আউট নোমান হিসেবে কেন আপনি নিজেকে এখন উপস্থিত করছেন? না দেখুন, যখন এটা করব বলে ঠিক করেছিলাম, এটা আমাদের এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, ফাইনালি গিয়ে এটা 2019 সালে আমরা এইভাবে শুরু করেছি। কিন্তু তারও এক বছর আগে 2018 সালে এটার একটা প্রাথমিক কাজ আমরা করেছিলাম, আমি কিংবা যার এইটা ব্রেন চাইল্ড, যার মাথা থেকে এসেছে, আমারও যিনি বস আর কি, বাবু ভাই। তো তখন 2018 সালে আমরা একটা চ্যানেল খুলেছিলাম, সেটার নাম ছিল হচ্ছে গিয়ে নোমান নট আউট। আচ্ছা। সো সেইটা খোলা পর্যন্তই শেষ। একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও শুধুমাত্র ছিল। রাশিয়াতে ওয়ার্ল্ড কাপ কাভার করতে গিয়েছিলাম, বাবু বলেছিল যে, তখন গিয়েছিলাম কালের কণ্ঠ থেকে, বাবু বলেছিল অনেকগুলো ছোটো ছোটো ভিডিও করে আনবি, তারপরে আমরা এটা নিয়ে অনেক কিছু করবো। আর কিছু করা হয়নি যথারীতি। বছরখানেক পরে গিয়ে যখন আবার আমরা এটা আবার রিস্টার্ট করলাম, তখন কি করা যায়, আবার নাম খুঁজছি যে গতবার তো নোমান নট আউট ছিল, সো এটার হবে না, অন্য নাম। অনেক খুঁজতে খুঁজতে সে বাবু এবার বললেন যে তাহলে এবার নট আউট নোমান। দ্যাটস ইট। তো নট আউট নোমান, আমরা আপনার এই ভ্লগিংয়ের নিয়ে অনেক গল্প করব। তার আগে আপনাকে বলতে চাচ্ছি ঈদ মোবারক। আপনার ঈদ কেমন কাটলো? ভালো ভালো। আমার ঈদ হচ্ছে গিয়ে অন্যের আনন্দ দেখে আমার ভালো লাগে। আমরা যে বয়সে এখন চলে এসেছি, যে এখানে ঠিক ঈদের আনন্দ উপভোগ করার তো আর কিছু নেই। আমার কাছে মনে হয় যে বরং অন্যরা যদি আনন্দিত হয়, আমার চারপাশে সবাই যখন আনন্দিত হয়, সেই আনন্দটা দেখে আসলে ভালো লাগে, বরাবর ভালো লেগেছে। যেমন ধরেন কক্সবাজার আমার কাছে যে খুব ভালো লাগে তা নয়, কিন্তু কক্সবাজার গেলে আমি দেখি চারপাশে সবাই খুব সুখী মানুষ, সবাই ঘুরতে এসেছে, সবাই সমুদ্রে স্নান করছে, সো ওইটা দেখতে ভালো লাগে। ঈদটা হচ্ছে কি আমার কাছে এরকম, যে চারপাশে সবাই মিলে আনন্দ করছে, সেটা দেখতেই ভালো লাগে। ছোটোবেলার ঈদের আনন্দ ছিল, কিন্তু এখন বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, নানান রেসপন্সিবিলিটি। আপনার নামের সাথে আছে নট আউট, আপনি বলছেন এজ হয়ে গেছে, বাট এজ ইজ জাস্ট এ নাম্বার। এজ ইজ জাস্ট এ নাম্বার, এবং দ্যাট নাম্বার ইজ নাও অন 63 বছর। সো এটা তো, তাহলে তো আপনার কাছে আমার জানতে ইচ্ছা হয়, যেহেতু আমরা অফ ক্যামেরা অনেক গল্প করছিলাম, আপনি তো ঢাকারই ছেলে, সেক্ষেত্রে চাঁদ রাতের গল্প যদি আপনি একটু বলতেন আমাদের সাথে, কোনো মজার গল্প যদি থাকে। ছোটোবেলাতে সেটা ছিল না, ওই 63 যেটা বললাম সেটা আসলে একটু মজা করেই বললাম, কারণ হচ্ছে গিয়ে এটা আমার নট আউট নোমানে যারা দর্শক রয়েছেন তারা জানেন যে আমি সবসময় মজা করে বলি যে আমার বয়স 63 বছর। তো তারা বলেন যে সে আপনি আজকে 4 বছর 5 বছর হয়ে গেছে, আপনার বয়স তো 63তেই আটকে আছে। সো কোনো একদিন হয়তো বা 63ও পেরিয়ে যাবে আসল বয়সটা, কিন্তু আমি 63 থাকবো। চান্নাতে যেটা গল্প বলতে বললেন সেটা হচ্ছে গিয়ে, আমি তো ঢাকারই ছেলে, আনন্দময় তো শৈশব কৈশোর তো রয়েছে। আর আমার ধরেন ছোটোবেলাটা হোস্টেলে কেটেছে, আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়াশোনা করেছি। সো আমরা তো হোস্টেলেই থাকতাম। ওই ছুটিটা হতো রমজানের কথা যদি আপনি বলেন, রোজার ঈদের কথা বললে আমরা রমজানের আগেই চলে আসতাম, কিন্তু কোরবানির ঈদের হয়তো অল্প কিছুদিন আগে হয়তো বা আমরা আসতাম। তো আপনার এই যে চাঁদ দেখার ব্যাপারটা ছোটোবেলায়, যে 29 রোজা হবে নাকি 30 রোজা হবে, চারটা হচ্ছে গিয়ে সন্ধ্যার সময় ইফতারটা করেই সবাই মিলে বেরিয়ে পড়তাম, এবং সেই বেরিয়ে পড়ার প্রেক্ষিতে যে কোন আকাশে চাঁদ দেখা যাচ্ছে, এখনকার মতো তো আর মোবাইল ছিল না, এখনকার মতো তো আর ওইটা হচ্ছে গিয়ে চারপাশ থেকে হচ্ছে খবর চলে আসছে, অনেক টিভি চ্যানেল, এগুলো তো আর ছিল না। সো কেউ যদি কোথাও চাঁদ দেখতে পারে, ওই যে চাঁদ দেখা যায়, ওই যে চাঁদ দেখা যায়, আমার ছোটোবেলায় মনে আছে যে একেবারে ছোটোবেলা হয়তো চাঁদ দেখছি না, কিন্তু মনে হলো যে না 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 দেখেছি, সবাই যখন বলছে ওইখানে চাঁদ দেখা যাচ্ছে, তার মানে বোধহয় চাঁদ আছে, আমি দেখে ফেললাম। এবং তারপরে হচ্ছে গিয়ে সেই সেলিব্রেশন, যে আমাদের আসলে ঈদটা শুরু হয়ে গেলো, ঈদের আনন্দটা শুরু হয়ে গেলো। আমাদের কালকে সকালবেলা কোন সময় সেই নতুন জামাটা পরবো, সেইটা উত্তেজনাটা আরও বেশি বেড়ে গেল। কিভাবে আমরা হচ্ছে গিয়ে যে সবাই মিলে হচ্ছে গিয়ে এই বাড়ি থেকে ওই বাড়িতে যাব, সেই আনন্দের জায়গাগুলো অনেক গুণ বেশি বেড়ে গেল। ইনফ্যাক্ট আপনি বলতে পারেন যে চাঁদ দেখার প্রেক্ষিতেই আমাদের ঈদটা প্রবলভাবে আসলে শুরু হয়ে যেত। চাঁদ দেখা থেকে শুরু করে আপনার যে সাংবাদিকতার জীবন, আপনি সাংবাদিকতায় পড়েছেনও, সাংবাদিকদের ঈদ নিয়ে কিন্তু অনেক ধরনের ব্যাপার আছে, যে সাংবাদিকদের ঈদ হয় না বা ঈদের ছুটি ওরকমভাবে পাওয়া যায় না। প্রফেশনে ঢোকার পর আপনার ঈদটা কেমন হয়ে গেল? যেটা বললাম, হয়তো প্রফেশনে ঢোকার পরই বোধহয় অনেক বড় হয়ে গিয়েছি। সো এটা আমাদের ক্ষেত্রে হয় কি, আমি এইটাকে বারবার হয়তো আমার আলোচনাতে আসবে আমার স্কুলের কথা বা আমার ইউনিভার্সিটির কথা। স্কুলে যেহেতু আমি হোস্টেলে চলে গিয়েছিলাম, আমি বা আমাদের সবাই, আমরা ক্লাস 1-এ থাকতে,
সো ক্লাস 1-এই আমরা অনেক বড় হয়ে গিয়েছি, আমরা আসলে নিজেরা অনেক কিছু বুঝতে শিখেছি, নিজেরা থাকতে শিখেছি, নিজেরা একসাথে বন্ধুবান্ধব মারামারি করছি, আবার পরস্পরকে আগলে রাখছি। সো আমাদের ভিতরে ওই জিনিসটা ছিল। সো যখন আমি প্রফেশনে এসেছি, আমি ধরেন ইউনিভার্সিটিতে যখন পড়ি ফার্স্ট ইয়ারে থাকতেই আমি এই প্রফেশনে জার্নালিজমটা শুরু করছি, তো তখন তো প্রপার বড়ই আসলে হয়ে গিয়েছি। এই যে ঈদের দিনটা যে আসলে ছুটি পাওয়া যাবে না, সাংবাদিকরা আসলে ছুটি কাটাতে পারছে না, আমার কাছে তো মজাই লাগতো যে সবাই ছুটি কাটালে আসলে হবে কিভাবে। আমার কাছে যেমন মনে হতো যে জনকণ্ঠ প্রথমবারের মতো দিল, মানে ওই ইয়েটা করলো যে ছুটির সময়ও তারা পত্রিকা বের করবে, তো মনে হতো যে বাহ, তাহলে তো আমরা পত্রিকা পড়তে পারবো, তাহলে যে কোটি কোটি গ্রাহক তারা আসলে পত্রিকাটা তো মিস করবে, কাউকে না কাউকে তো দায়িত্বটা পালন করতে হবে। আমার কাছে মনে হয়েছিল যে ঈদের দিন তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য যারা হচ্ছে গিয়ে এখানে মানে আমাদের পুলিশের যারা প্রশাসনে যারা তারা তো তাদের কাজটা করছে। সো জার্নালিজম যে পেশাটা, সেই পেশাতে আমরা জাস্ট শুধু আমাদের ডিউটিটাই পালন করছি, দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু আমি মানে আলাদা করে গ্লোরিফাই করারও কিছু নেই, কিংবা আমরা যে খুব স্যাক্রিফাইস করছি সেইটাও আসলে বলার মতো কিছু নেই। কারণ আমি মনে করি, ধরেন আমার পার্টিকুলার ক্ষেত্রে আমি বলতে পারি যে এইটা আমার চুজেন প্রফেশন, এবং আমি আসলে জার্নালিজমে বাংলাদেশে যারা রয়েছেন, স্পেশালি স্পোর্টস জার্নালিজমে, আমার কাছে মনে হয় বেশিরভাগের ক্ষেত্রে এটা আসলে চুজেন প্রফেশন। কেউ আমাদেরকে এটা ফোর্স করে নি যে না তোমাকে আসলে স্পোর্টস জার্নালিস্ট ইন পার্টিকুলার হতেই হবে। সো যেটা আমি চয়েস করে নিয়েছি, সেইখানকার সব কিছু ভালো মন্দ সব কিছুই আসলে আমার কাছে ভালোই, ভালো মন্দ কিছু। দারুণ ব্যাপার নোমান ভাই, কারণ মানে এই কথাটা বারবার জিজ্ঞেস করছি কারণ 2025 সালে ছুটি নিয়ে কিন্তু একটা বেশ দেখা গেছে সামাজিক মাধ্যমে অনেক আলোচনা করছে সাংবাদিকদের ছুটি। আমার ওয়াইফ একটা হচ্ছে গিয়ে যে প্রতিষ্ঠানে কাজ করেন, উনি ছুটি পেয়েছেন 11 দিন, আমি বললাম আমার তো 11 ঘন্টাও ছুটি নেই। তখন আমরা কিন্তু সবাই আপনাকে চিনি, নট আউট নোমানকে চিনি, নোমান মোহাম্মদকে চিনি, ব্রেকিং নিউজ আপনি অনেক আমাদের সামনে নিয়ে এসেছেন। সেক্ষেত্রে ঈদের ছুটিতে বা যে কোনো ছুটিতে ধরেন আপনি ছুটিতেই গেছেন, কোনো জায়গায় চলে গেলেন বেড়াতে, কিন্তু হঠাৎ করে একটা ব্রেকিং নিউজ আসলো, ওই সময়টা আপনি কিভাবে ম্যানেজ করতেন? করতে হয়, এটাও আসলে করতে হয়, এর বাইরে আসলে কোনো অপশন নেই। আমি মনে করি যে যারাই আমরা আসলে এই পেশাটার সঙ্গে আছি, আমরা 24/7 সাংবাদিক। আমি ধরুন এখন আমার এই নট আউট নোমানের সঙ্গে আমি এটা পুরোপুরি চলে এসেছি লেটসে 2020 সাল থেকে। আমি কালের কণ্ঠ চাকরিটা যখন ফাইনালি ছেড়ে দিলাম, বা যখন ওরকম একটা পরিস্থিতি তৈরি হলো যে আইদার কালের কণ্ঠ অর নট আউট নোমান, যেমন আমার পুরো টিম বললো যে না, এখনও বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয়নি যে একটা কালের কণ্ঠের মতো প্রতিষ্ঠান ছেড়ে এসে এইটা করার মতো। তা আমি বললাম যে আমরা যদি প্রতিষ্ঠান না করবো, কিন্তু আমি কালের কণ্ঠের চাকরি করবো না, যার মানে ওইরকম একটা পরিস্থিতি মুখোমুখি জায়গায় যখন দাঁড় করে গিয়েছি। সো আমার কাছে মনে হয়েছে যে এইখানে সাংবাদিকদের আমাদের আসলে ছুটি কি, আমাদের আসলে সবসময়ই তো আমরা সাংবাদিক। এবং আমি বারবার এই কথাটা বলছি যে জার্নালিজমে এখন ধরেন আমরা তো বললাম 63 বছর বয়স টয়স হয়ে গেছে, বুড়ো মানুষ, কিন্তু যারা আসবেন তাদেরকে আমি সবসময় বলি ভালো না বাসলে এই পেশাতে আসার কোনো কারণ নেই, এবং এই পেশাতে সার্ভাইভ করারও কোনো কারণ নেই। এবং আমি আমার চারপাশে যাদেরকে দেখি, সত্যিকার অর্থে আমি যে খুব যে মানে কেউ যে সাংবাদিকতা করে পারেন, প্রপার জার্নালিজমের কথা বলছি, প্রপারলি করে, যে খুব বাড়ি গাড়ি করে ফেলেছেন, খুব হচ্ছে গিয়ে আর্থিকভাবে স্ট্যাবলিশ হয়ে গেছেন, তা নয়, কিন্তু একটা তৃপ্তি আছে, একটা আনন্দ আছে। সো আমি ঈদে যাই, বা ধরেন আমার মনে আছে যে লেটসে গত বছর আমি কাশ্মীরে ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে ঘুরতে গিয়েছিলাম, কিন্তু টাইমিংটা এমনভাবে হয়ে গিয়েছিল যে এইখানটাতে হচ্ছে গিয়ে আমাদের বিপিএলের ফাইনালটা ওইখানে থাকতেই হবে, এবং ওইখানে গিয়ে হচ্ছে গিয়ে আমি একটা ভিডিও করেছি। আমি দর্শকদের বলি নাই যে আমি কাশ্মীর রয়েছে, কিন্তু ওইটাতে আমার করতেই হবে, আমি যত কিছু সেগুলো নিয়ে গিয়ে আমি করেছি। আমি ঢাকার বাইরে যখন বেড়াতে যাই তখন আমার ওই সাপোর্টটা, মিনিমাম যে সাপোর্টটা, সেই সাপোর্টটা আমার থাকে, এবং আমি সেটা এনজয় করি। আমি এটাকে মোটেই মনে করি না যে এটা খুব প্রেশার বা আমার আসলে কোনো ছুটি নাই, কেন এরকম হলো, খুবই এনজয় করি। এটা তো বললাম আমরা ব্রেকিং নিউজের কথা, কিন্তু ধরেন আপনি কোন একটা কন্টেন্ট বানাবেন ভাবছেন, কোন একটা ব্রেকিং নিউজ হয়ে গেছে, সেটার কন্টেন্ট বানাতে হয়তো পোস্ট করে দিলেন, সেই নিউজটা অন্যরকম হয়ে গেল। এরকম থাকে না যে আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস ভেবে রেখেছি, আমি একটা কন্টেন্ট বানিয়েছি, কিন্তু সাপোজ আমি আপনার দেখেছি আপনার ব্লগে যে আপনি একটা কন্টেন্ট এরকম দিয়েছেন, রিয়াদ বা মুশফিক রিজাইন করবেন না, যদি আমার ভুল না হয়ে থাকে, বাট মুশফিক তো রিজাইন করলেন। তো সেক্ষেত্রে তখন আপনারা কিভাবে, মানে আপনি কিভাবে তখন তড়িৎ গতিতে আর একটা কন্টেন্ট ডিজাইন করেন? না দেখুন, আমার কন্টেন্ট ডিজাইন করতে অনেক সময় লাগে। এটা হচ্ছে কি, যারা আমার সঙ্গে কাজ করেন, আমার অফিসের লোকজন, তারা জানে যে আমি যখন আমার আলটিমেটলি গিয়ে ক্যামেরার সামনে আমি যে এটা হচ্ছে গিয়ে আপনারা যেটা দেখতে পান, লেটসে একটা 7 মিনিটের, 8 মিনিটের, 5 মিনিটের, 10 মিনিটের কন্টেন্ট, ওইটা কিন্তু আমি এক টেকেই দিয়ে দিই। ম্যাক্সিমামটা আমার আসলে 1 টেকেই আসলে হয়ে যায়, কিন্তু তার আগে আমার কাজ করতে হয় অনেকক্ষণ।
আপনি তো ওইটা বলেন যে ইন পার্টিকুলার কোনো একটা জিনিস হয়তো আমি একটা প্রেডিক্ট করেছিলাম বা আমার মতামত একরকম ছিল, সেটা অন্যরকম হঠাৎ করে অন্যরকম হয়ে গেল। তো সেটা অন্যরকম হয়ে গেলে সেইটার সঙ্গে আবার যে অন্যরকমটা যে হয়েছে সেইটার বাস্তবতা নিয়ে আমরা একটা আলোচনা করি। এইখানটাতে ধরেন আমি যেখানে এখন যে নট আউট মানে আমি যেটা করি সেখানটাতে আমার মতামতের তার সঙ্গে পাঠকের মতামত, দর্শকের মতো পাঠক দেখেন এত বছর আসলে লেখালেখি করতে করতে এখনও ওর মধ্যেই আসলে রয়ে গেছে। আমার কাছে এখনও ওই লেখালেখিটা অন্যরকম লাগে। যাই হোক, ঠিক আছে, সেটা অন্য আলোচনা। সো ওই দর্শকের সঙ্গে রিলেট করাটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আপনি যেমন আজকে প্রোগ্রামের শুরুতে বললেন যে আজকে আমরা আড্ডা দেবো, আমার কাছে আড্ডাটা গুরুত্বপূর্ণ। আমার কাছে আপনার জন্য একটা প্রোগ্রামে আসলাম, আমার সেটা গুরুত্বপূর্ণ না। আমি কোথাও যে কোনো জায়গায় ইভেন সেটা যদি ধরেন আমি যদি বলি যে একটা খুব ভাবগাম্ভীর্যপূর্ণ একটা জায়গাতে আমরা গেলাম, সেখানেও আমরা আড্ডা দিয়ে মানে আড্ডা জমিয়ে ফেলতে পারি। ইভেন ধরেন যে কোনো জায়গায় এনি প্লেস। সো সেইটা আমি পাঠকের সঙ্গে দর্শকের সঙ্গে আমরা কীভাবে রিলেট করি, আমি কীভাবে রিলেট করি, সেটা হচ্ছে কি গুরুত্বপূর্ণ। নট নেসেসারিলি আমার সব কিছু মিলবে, নট নেসেসারিলি আমার প্রেডিকশন, আমার যেটা ধারণা, আমার যেটা ইনফরমেশন, আমার যেটা সোর্স যেটা কনফার্ম করেছে সব কিছু ঠিক হবে, সব কিছু ঠিক হবে না। কিন্তু সব কিছু ঠিক না হওয়ার প্রেক্ষিতে দর্শকের সঙ্গে যেভাবে আমরা কুইক রেসপন্সটা করি যে এই যে প্রেক্ষাপটটা আসলে কেন হলো না, কোন জায়গাটাতে আসলে প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ। দর্শক যেন বুঝতে পারেন যে এই যে কথা বলছেন তিনি আমার পাশে বসে চা খেতে খেতে টং দোকানে আমার সঙ্গে আড্ডা দিতে দিতে এবং তিনি আসলে আমার ভাইবটা বুঝতে পারছেন যে আমি এখন কোন বিষয়ে জানতে চাচ্ছি বা আমার আগ্রহ আছে। এক্স্যাক্টলি তাই। আমরা যখন টং দোকানে বন্ধুর সঙ্গে কথা বলি তখন বন্ধুর সাথে আমরা সব কথাতে একমত হই না। নট নেসেসারি আমার সব একমত হওয়া লাগবে না। আমরা তর্ক করি, বিতর্ক করি প্রবলভাবে। আমরা আমার বয়সে এই পর্যায়ে চলে এসেছি, বারবার আমি বলছি, কিন্তু আমি এখনও ধরেন অনেকগুলো খেলা আছে আমি যেগুলো ধরেন আমি রিভিল না করি, যে বিশ্বের বড় বড় ডার্বি, দৈরট টৈরট, এগুলোর প্রেক্ষিতে হচ্ছে কি আমরা বন্ধুবান্ধব এখন আমাদের কথা বন্ধ থাকে, তাকে আগের 2 দিন 3 দিন কথা বন্ধ থাকে। কোনো একটা ম্যাচ হয়ে গেলে ম্যাচের পরে এক পক্ষ বা আরেক পক্ষ হচ্ছে মোবাইল বন্ধ করে আমরা এখনও এই বয়সে এসো। সো স্পোর্টসটা আমার কাছে হচ্ছে কি আড্ডার সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে বড় জায়গা এবং সবচেয়ে উপভোগের জায়গা সম্ভবত। স্পোর্টস তো আমার জন্য উপভোগ্যই, কিন্তু আমি বলছি যে আড্ডা দেওয়ার জন্য এরকম টপিকস আসলে হতে পারে না। আমরা যেমন একটা জিনিস নট আউট মানে আমরা করি যে খেলা নয় আড্ডা, মানে আড্ডা নয় মানে কমেন্ট্রি নয় আড্ডা। ইনফ্যাক্ট সেটা হচ্ছে কি যখন খেলা চলতে থাকে তখন আমরা একটা কমেন্ট্রির মতো করি, আসলে কমেন্ট্রি না, দর্শকের সঙ্গে কমিউনিকেশন করি, কথাবার্তা বলি। সো আমরা এটা দেখা গিয়েছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি 8 ঘন্টা টানা লাইভ করেছি। আমি একবার ওই চেয়ার থেকে উঠিও নাই, মানে উঠেছি কয়েকবার হচ্ছে কোমর টোমর একটু ঠিকঠাক করার জন্য, কিন্তু সেটা আমার কাছে উপভোগ্য, ভীষণ রকম আসলে উপভোগ্য, কারণ আমি আড্ডা দিতে পছন্দ। দারুণ ব্যাপার নোমান ভাই। আমরা কিন্তু এই আড্ডা নিয়ে অনেক কথা বলবো, কিন্তু একটু জানতে ইচ্ছে করছে যে আপনার সাথে নিশ্চয়ই অনেক ক্রিকেটারদের অনেক ভালো সম্পর্ক। তো আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, তার আগে আমি ছোট্ট করে জানতে চাচ্ছি যে আমাদের যারা ক্রিকেটার আছে, যারা প্লেয়ার আছে, তারা কিভাবে ঈদ পালন করেন? আমাদের ক্রিকেটারদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ঈদের সময়টা আমাদের যে কোর মূল্যবোধের জায়গাটা রয়েছে, আমি মনে করি যে আমাদের ক্রিকেট টিম এখনও সেইটা আসলে ক্যারি করে। আমাদের বেশিরভাগ ক্রিকেটার ঈদের সময় তারা ফ্যামিলির কাছে চলে যায়। ফ্যামিলির সঙ্গে ঈদ করে মানে কি একেবারে ধরেন হচ্ছে গিয়ে বাড়িতে চলে যায়, যে যার বাড়িতে চলে যায়, যে যার শেকরের জায়গাটাতে চলে যায়। এই যে ঢাকা শহর যে পুরোটা খালি হয়ে যায় সেই জায়গাটাতে আমাদের ক্রিকেটারদের অবদান রয়েছে। সো তারা যদি না বিদেশে ঈদ হয়, মানে যদি খেলার কারণে ওরকম যদি জিনিসটা হয়, সো আমাদের ওইখানে ওইভাবে যে ক্রিকেটারদের সঙ্গে আমার ঈদের যে খুব স্মৃতি রয়েছে বিষয়টা সেরকম নয়। কিন্তু যেটা হয় আর কি, যাদের সঙ্গে সেই সম্পর্কের জায়গাটা আছে, যাদের সঙ্গে জাস্ট শুধু ক্রিকেটার সাংবাদিক পরিচয়টার বাইরে, ক্রিকেটার সাংবাদিক পরিচয়টা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ওই প্রফেশনালিজমের জায়গাটা ক্রিকেটারদের জায়গা থেকে যেমন গুরুত্বপূর্ণ, আমাদের সাংবাদিকতার জায়গা থেকেও গুরুত্বপূর্ণ। কিন্তু এর বাইরেও অনেকের সঙ্গে সম্পর্ক থাকে। অফ দ্য ফিল্ড যেই সম্পর্কের কথা আমরা বলি, আপনারা যেটাকে বলেন যে অফ স্ক্রিন যে সম্পর্কের কথা বলেন, সেই সম্পর্ক থাকে। সেই সম্পর্কের জায়গাগুলো থেকে আমরা ঈদের দিন আমাদের সেই শুভেচ্ছা বিনিময় বা ঠিক আছে কেমন ঈদ হচ্ছে সেটা আমাদের তো হতেই থাকে, এবং এই শুভেচ্ছা বিনিময় আড্ডা চলতে থাকবে। তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি। সুপ্রিয় দর্শক, কোথাও যাবেন না, ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি অচিরেই। থাকবেন স্টার ইনসাইটসের সাথে। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম স্টার ইনসাইটসে। আমরা কথা বলছি নোমান মোহাম্মদের সাথে, যাকে আমরা চিনি নট আউট নোমান নামে, এবং তার সাথে কিন্তু আমরা ঈদের আড্ডা দিচ্ছি। আমরা কথা বলছিলাম আপনার সাথে ক্রিকেটারদের সাথে কীরকম সম্পর্ক বা কীভাবে আপনারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও ক্রিকেটারদের বাইরে
ধরেন এখন তো ফুটবল নিয়ে 2025 সালে দেখা গেছে দারুণ উত্তেজনা, ফুটবল নিয়ে যদি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। না, আমি এই জায়গাটাতে মানে আমার দর্শকদের কাছে খুবই একটা অপরাধ বোধে ভুগি যে বাংলাদেশে ফুটবল নিয়ে খুব বেশি কাজ আসলে করা হয় না, খুব বেশি কাজ করি না। খুব পার্টিকুলার কোনো সময় লেটসে ফুটবল ফেডারেশনের ইলেকশন হলো, ওই সময়টাতে হয়তো কাজ করি, হয়তো ওই যে কিছুদিন আগে হামজা চৌধুরী আমাদের আসলেন ওই সময়টাতে কাজ করেছিলাম। কিন্তু ফুটবলটাকে সবারই আসলে আমাদের আরেকটু বেশি মনোযোগ দেওয়া উচিত। আমি বললাম না যে একটা গিল্টি ফিলিংস রয়েছে যে না আমরা সবসময় আসলে ক্রিকেট 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 করে ওই জায়গাটাতে করি না। কিন্তু নোমান ভাই একটা সময় কিন্তু ছিল আবাহনী মোহামেডান নিয়ে সেই রকম উৎসব, সেইটা তো হচ্ছে গিয়ে আমাদের শৈশব কৈশোরের এর চেয়ে বড় কোনো কিছু ছিল না। সোজা হিসাব মানে আমাদের শৈশব কৈশোরে আবাহনী মোহামেডানের চেয়ে বড় কোনো কিছু ছিল না। সো সেই জায়গাটা থেকে একটা দেশের ফুটবলটা এইরকম চেঞ্জ হয়ে গেল এই অল্প সময়ের মধ্যে, এটা আসলে অ্যামেজিং। এবং সেখানকার দায় তো আমরা কেউ এড়াতে পারি না, সেখানকার দায় আমরা মিডিয়া হিসাবে এড়াতে পারি না। কিন্তু আমি মনে করি যে যদি সবচেয়ে বড় যেটা আমার কাছে আফসোসের জায়গাটা লাগে, ফুটবল খেলার একটা মজা তো রয়েছে। আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আপনার পৃথিবীতে সবচেয়ে পছন্দের খেলা কোনটা, আমার সবচেয়ে পছন্দের খেলা ফুটবল। এখন সেটা আমি সবসময় ক্রিকেট নিয়ে এত আলোচনা করি, এত কন্টেন্ট করি, এটা বললে লোকজন হয়তো বিশ্বাস করবে না, কিন্তু নট আউট মানে যারা ফলো রয়েছেন তারা সেটা জানেন। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে গিয়ে স্পোর্টিং নেশন হিসেবে যদি আমরা হয়ে উঠতে চাই তাহলে আমাদের মাল্টি স্পোর্টসে আমাদের সেই জনপ্রিয়তা বলুন, সাফল্য বলুন, সেই জিনিসটা লাগবে। পৃথিবীতে আপনি আমাকে একটা দেশ দেখাতে পারবেন না। এখন বাংলাদেশের মানুষদের আপনাদের অনেকের মনে হতে পারে যে আমাদের দর্শকরা খুবই অসহিষ্ণু, স্টেডিয়ামে গিয়ে কি করে, এই সোশ্যাল মিডিয়াতে কীরকম কমেন্টস করে, দর্শক খেলোয়াড়দের সামনে পেলে কীরকম কমেন্টস করে। এই যে আমাদের অসহিষ্ণুতা, এই যে আমরা ঠিক স্পোর্টিং হয়ে উঠতে পারিনি, আমাদের যে হচ্ছে গিয়ে ক্রীড়া বোর্ডটা সেইভাবে তৈরি হতে পারেনি বা ধরেন বিকশিত হতে পারেনি, সেই জায়গাটাতে আমি মনে করি যে শুধু ক্রিকেট 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 এই জায়গার একটা বড় দায় রয়েছে। মাল্টি স্পোর্টস নেশন যদি আমরা হতে পারতাম, আমাদের যদি প্যারালালি 2টা 3টা 4টা স্পোর্টস যদি অনেক জনপ্রিয় থাকতো, আমরা যদি অলিম্পিকে পদকের জন্য লড়াই করতাম, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের এই সামগ্রিকভাবে আমাদের ক্রীড়াবোধের জায়গাটা উন্নত হতে পারতো। এবং ওই জন্য আমি বলছি যে ফুটবল নিয়ে আসলে ঠিক ওইভাবে কাজ অত করতে পারি না বলে। কিন্তু নট আউট নোমানের কাছে যদি এরকম চাহিদা থাকে, এখন হামজা চৌধুরী নতুনভাবে সম্পৃক্ত হয়েছেন ফুটবলের সাথে, আপনার প্রিয় খেলা বললেন ফুটবল, আমরা কি অচিরেই বিশেষ করে এই ঈদের পরে আমরা কি এখন কিছু পাবো কিনা? না, একেবারে মানে আমি পুরোপুরি ফুটবলে আবার বাস্তবতা যেটা বলে ফুটবলে পুরোপুরি আমি শিফট করতে পারবো না, এটা হচ্ছে কি এখনকার অবস্থা। লেটস আমি যদি ব্রাজিলে আমার জন্ম হতো আমি ফুটবল সাংবাদিক হতাম, প্লেন অ্যান্ড সিম্পল। আর্জেন্টিনা আমার জন্ম হলে আমি ফুটবল সাংবাদিক হতাম। কিন্তু যখন আমি বাংলাদেশে রয়েছে, বাংলাদেশের বা ধরেন আমি যদি এইখানটাতে 80s সাংবাদিকতা করতাম, বাংলাদেশে 90s সাংবাদিকতা করতাম, আমি ফুটবল সাংবাদিকতা করতাম। এটা কিন্তু নট নেসেসারিলি যে সবচেয়ে জনপ্রিয় খেলাটার সাংবাদিকতা তা নয়, ওভারঅল সব কিছু মিলিয়ে যে যেই জিনিসটার মধ্যে হচ্ছে পুরোপুরি ফোকাস রয়েছে, যেই জায়গাটাতে আমাদের বিশ্বমানের কাছাকাছি যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটাতেই আসলে ওইভাবে এই মানে ওই কনসেন্ট্রেট করাটার দিকেই আমি আসলে সেই মনোযোগটা দিতে চাই। দেন এগেইন আমি আবারও বলছি, আমি নট আউট মানেও বিভিন্ন জায়গাতে বলি, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বলি যে আমি তাদেরকে কথা দিতে পারি ফুটবল নিয়ে আমি আর একটু বেশি কাজ করব। তাহলে তো এটা মোহনার দর্শকদের জন্য অনেক বড় একটা সংবাদ যে নট আউট নোমানকে আমরা ফুটবলেও পাচ্ছি। কিন্তু তার আগে মানে আমরা যেহেতু আড্ডার মাঝে আছি, নোমান আমি কিন্তু বারবার বলছি আজকে কিন্তু পুরোটাই আড্ডা, তো সেক্ষেত্রে একটু জানতে ইচ্ছা হয় সেটা হচ্ছে যে আপনি যেহেতু সাংবাদিকতায় লিখেছেন, লেখা থেকে কন্টেন্ট ক্রিয়েশনে আপনি এসেছেন, ঈদের সময় দেখা যায় সব জায়গা থেকে একটা স্পেশাল কিছু পাওয়ার একটা ব্যাপার থাকে, খেলার জায়গা থেকেও থাকে, কিন্তু খেলোয়াড়দেরকে নিয়ে বা স্পোর্টস নিয়ে ঈদের সময় আপনার করা সবচেয়ে প্রিয় স্পেশাল কি একটা করেছিলেন? এটা কন্টেন্ট হতে পারে বা কোনো ফিচার হতে পারে। আমরা করেছি, আমরা হচ্ছে কি ঈদকে একদম সামনে রেখে এরকম অনেকবারই হচ্ছে ওই যে ক্রিকেটারদের সঙ্গে আড্ডার মতো করে আয়োজনটা সেটা আমরা করেছি, সেটা আসলে খুবই উপভোগ্য ছিল। ইনফ্যাক্ট আমরা ওই যে অফেয়ারের কথা বলছিলাম, আপনি করোনার সময়ের কথা বলছিলেন, ওই করোনাকালীন সময়ে কিন্তু আমরা ক্রিকেটারদের সঙ্গে বা বাংলাদেশ শুধু ক্রিকেটার বলার থেকে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে স্পোর্টস পার্সন যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা খুব লাইভলি আড্ডা দিয়েছি। তো ওই স্পোর্টসকে কেন্দ্র করে আড্ডা হলে তো সেটা সবসময় আসলে লাইভলি আড্ডাই হয়ে যায়, লাইভ আড্ডাটাও, এবং ঈদকে সামনে রেখেও আমরা সেই জিনিসটা করেছি। সো ওইগুলো আমার জন্য আসলে খুবই প্রিয়। এখনও যখন অনেক আমি পেছনে ফিরে তাকাই, আমি আসলে খুব একটু কী বলা চলে নার্সিসিস্টিক ব্যাপার আমার মধ্যে রয়েছে। আমার যখন হচ্ছে গিয়ে এইটা আমার এখনকার কাজটার সঙ্গে ঠিক ওইরকম যায় না বলতে হচ্ছে কি এখনকার তো অত বেশি সময় পাই না, কিন্তু লেটসে আমি যতদিন ধরে 20 বছরের মতো আমি লেখালেখি করেছি, আমি কোনো লেখা আমার নাই, খুবই ছোট একটা লেখা, 50 শব্দের একটা লেখা, সেই লেখার পর ওই লেখাটা আমি 3বার পড়তাম।
ভুল ধরার জন্য পড়তাম, উন্নতির জন্য পড়তাম, আবার ভালো লাগার জন্য পড়তাম যে ভালো লাগে। সো এইখানটাতেও যখন মাঝে মাঝে পুরনো কন্টেন্টগুলোতে ফেরত যায় যে ওই সময় এটা করেছিলাম, ওই সময় এটা করেছিলাম, ওই সময় এইটা করেছিলাম, প্রত্যেকটা সময়েরই তো একটা গল্প থাকে, খুব ভালো লাগে। সো সেরকম ঈদকে সামনে রেখেও আমাদের এরকম বিভিন্ন আড্ডার আয়োজনে আমরা আসলে করেছিলাম অবশ্যই। এবং সেই কোনো একটা আড্ডা থেকে কোনো যদি মজার অভিজ্ঞতা থাকে, যেহেতু আপনি বলছেন করোনার সময় শুরু করেছেন, তখন তো প্রযুক্তিটাকে কিভাবে ব্যবহার করা যায় খুব পরীক্ষা নিরীক্ষা চলছে এক্সপেরিমেন্টের মাঝখান দিয়ে, তো ওই সময় আপনার কোনো মজার ঘটনা যদি মনে থাকে? না দেখুন, ওই সময়টা এটা সবার জন্যই মোরলেস নতুন ছিল। এই জিনিসটা যে আসলে এখন আজকে এই 2025-এর বাস্তবতায় যেরকম আমরা দেখতে পাচ্ছি, 2020-এর বাস্তবতাটা এরকম ছিল না। 2020-এর বাস্তবতাটা পুরোপুরি ডিফারেন্ট ছিল। এখন আমি ফরচুনেট এনাফ যে আমি যেহেতু স্পোর্টস জার্নালিজমে অনেক বছর ধরে আছি, এবং স্পোর্টস জার্নালিজম স্পেশালি আমি ক্রিকেটের সঙ্গে অনেক বছর ধরে রয়েছি। সো ক্রিকেট ফ্র্যাটার্নিটির সঙ্গে আমার একটা যোগাযোগ রয়েছে, এবং সেই যোগাযোগটা আমি খুবই প্রফেশনাল যোগাযোগ কাজের ক্ষেত্রে, কিন্তু আবার কাজের বাইরে আবার অনেকের সঙ্গেই, ম্যাক্সিমামের সঙ্গে আমার খুবই ভালো একটা সম্পর্ক রয়েছে। এটার অর্থ কিন্তু এইটা না যে যার সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে তিনি একটা খারাপ কাজ করলে, খারাপ ইনিংস খেললে আমি লিখতে পারবো না, বলতে পারবো না, অথবা সেই লেখা বা বলার প্রেক্ষিতে তার সঙ্গে আমার সম্পর্ক খারাপ হবে, সেইটা না। আমার বেশিরভাগের সঙ্গে ওই প্রফেশনাল সম্পর্কটা রয়েছে, আবার এই যে মানে অফ দ্য ফিল্ড খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। ফলে যখন করোনার ওই নতুন বাস্তবতা এরকম একটা আমরা লাইভ করছি, আপনার নিশ্চয়ই মনে থেকে থাকবে যে তামিম ইকবাল লাইভ করতেন। তামিম হচ্ছে কি তার ওই যে সতীর্থদের নিয়ে বড় বড় ক্রিকেটার, বিদেশি ক্রিকেটারদের নিয়েও তিনি আসলে অনেক ভিউ হয়েছিল, মানে ভিউয়ের যে ব্যাপারটা ওটা কিন্তু তামিম ইকবালের সেই লাইভ থেকে। আমিও ওই সময় যখন হচ্ছে কি এরকম ক্রিকেটারদের সঙ্গে এরকম আড্ডা করতাম, ক্রিকেটারদের সঙ্গে এরকম লাইভ করতাম, সেটাও আসলে একটা খুব মজার ব্যাপার ছিল। লেটসে হচ্ছে কি মাশরাফির সঙ্গে যখন আড্ডা মানে শুরু করেছে, মাশরাফিকে তো তাকে ধরাটা খুব কঠিন, তাকে ধরাটা খুব, আর আড্ডায় তাকে পাওয়াটা খুবই সহজ, কিন্তু তাকে হচ্ছে কি যে কোনো কিছুতে ধরাটা খুব কঠিন। 10 মিনিট 5 মিনিট ডানে যাই বামে যাই, এবং তার একটা প্রযুক্তি ভীতি রয়েছে, ভাই ক্যামেরার সামনে বসবো, কিভাবে বসবো, কি করবো, এইটা কিভাবে হবে, ওইটা কিভাবে হবে। কিন্তু ওর সঙ্গে ধরেন আমরা আড্ডা দিয়েছি, ওর সঙ্গে আমার কথা ছিল যে আমরা হয়তো বা আধা ঘন্টা ম্যাক্সিমাম, কিন্তু আড্ডা হতে হতে সেটা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা আড্ডা দিচ্ছি। আমরা যদি ভুল না করি 1 ঘন্টা 51 মিনিট বা সামথিং লাইক দ্যাট আমরা হচ্ছে আড্ডা দিয়েছি। সো ওইটা ও মাঝখান দিয়ে উঠে চলে গিয়েছিল, হঠাৎ করে দেখি আমি ও নাই। পরে হচ্ছে আমি ওকে ফোন দিচ্ছি যে ভাই ঘটনা কি, মানে কী অবস্থা, নাই আমরা তো এখন এই মুহূর্তে লাইভে আছি। ও আমার হচ্ছে কি পরে মানে ওই সময় আবার কিছুক্ষণ পরে চলে এসেছে, পরে বলেছিল ভাই 2 ঘন্টা বসে থাকা যায়, ওইটা আর কি একটু ঘুরতে টুরতে গেছিলাম, আসলাম আর কি আবার। সেই ওই যে একটা কেমিস্ট্রিটা এবং অ্যাবসুলেট যে আড্ডার যে ব্যাপারটা, আমার মনে হয় দর্শকরাও সেটা বুঝেছে এবং দর্শকরাও সেটা আসলে এনজয় করেছে। মাধ্যম যখন ডিফারেন্ট হয় আপনার, তখন হচ্ছে কি আপনি লেটসে আপনি যখন একটা পত্রিকাতে একটা লেখা লিখবেন, একই মানুষের সঙ্গে আপনি কথা বলছেন, সেইটাই যখন আপনার ভিডিও হচ্ছে, পুরো অ্যাপ্রোচটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট হবে। সো আমাদের এই নটাটা মানে আমি বারবার বলছি যে একদম টং দোকানের আড্ডাই হচ্ছে কি আমাদের থিম। সো পাবলিকও, আমাদের দর্শকরাও, তারা ওইটা খুবই এনজয় করেছে যে আমরা যখন ওই আড্ডার আয়োজনগুলো করেছি। তাহলে নোমান ভাই, এখন কিন্তু আরেকটা জিনিস আমার মাথায় চলে আসলো, আপনার কথা থেকেই ক্রিকেট নিয়ে আপনারা কথা বলছেন এবং আপনিও ক্রিকেট নিয়ে কথা বলছেন। আমরা এখন অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে দেখি যারা ক্রিকেট নিয়ে কথা বলেন, এটা তো এদিক সেদিক আছেই। অন্য যে খেলার কথা আপনি নিজে উল্লেখ করলেন, তাদেরকে নিয়ে, সেই খেলাগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করার প্রয়োজনীয়তাটা কতটুকু, বা কন্টেন্ট ক্রিয়েটররা সেদিকে মনোযোগ দিতে পারে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, এই বিষয়টা হচ্ছে গিয়ে একটা চক্রের মতো। আমার ওই যে আছে না যে আমার টাকা নেই দেখে হচ্ছে গিয়ে বই কিনতে পারছি না, আবার মানে বইয়ের দাম বেশি দেখে কিনতে পারছি না, আবার পাঠক কেনে না দেখে বইয়ের দাম কমছে না, এই চক্রের মতো। আমাদের ওই জায়গাগুলোতে জনপ্রিয়তা নেই দেখে ওই জায়গায় আমরা মনোযোগ দিতে পারছি না, আবার আমরা মনোযোগ দিচ্ছি না বলেই তো সেগুলো আসলে জনপ্রিয়তা পাচ্ছে না। সো আমি মনে করি রেসপন্সিবিলিটির জায়গাটা সব জায়গা থেকে আছে, সব দিক থেকে আছে। আমি শুধুমাত্র একটা জায়গায় বলবো যে আমরা যখন নট আউট টুর্নামেন্টটা শুরু করেছিলাম, সেইটা একটা অনেক বড় ডিসিশন ছিল বলে এখন প্রতীয়মান হয়, বা তখন আমাদের চারপাশে যারা ছিলেন তারা সেটা বলতেন। আমার কাছে কখনোই সেটা মনে হয়নি। আমি লাইফটাকে আমি খুব ইজি গোয়িং মানুষ। যদি এটা ভেঞ্চার সাকসেসফুল না হতো না, কিছু যায় আসে না। সো আমি বিষয়টাকে সেভাবে দেখেছি। কিন্তু এখন যখন পেছনে ফিরে তাকে দেখি যে আমরা আজকে থেকে 5 বছর 6 বছর আগে যে জিনিসটা শুরু করেছিলাম, সেইটা
আমরা বলতে হচ্ছে কি আমাদের পুরো টিম, আমাকে জাস্ট শুধুমাত্র টিভি মানে আমাকে আপনারা মোবাইলে দেখেন, পর্দায় দেখেন, তার মানে যে শুধু এখানে আমি সব করি তা নয়, আমার খুবই প্রফেশনাল একটা টিম রয়েছে। এবং সেইটা হচ্ছে গিয়ে যারা আমি বলছিলাম বাবু ভাইয়ের কথা, উনি আমার জার্নালিজম ডিপার্টমেন্টের বড় ভাই, উনি এত বছর ধরে গত মানে 25 বছর ধরে এই পেশার সঙ্গে তিনি আছেন, এবং অন্যান্য যারা রয়েছেন তারাও আসলে খুবই পেশাদারিত্বের সঙ্গে আমরা সেই কাজটা করি। আমার খুব ভালো লাগে যখন এখন এত কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়েছে, কিন্তু আমার খুব খারাপ লাগে যখন এই এত কন্টেন্ট ক্রিয়েটরের বেশিরভাগই খুব আনপ্রফেশনালি করে। মনে হয় একটা ক্যামেরা ধরে একজনের হাতে ধরিয়ে দিয়ে একটা কিছু বলে দিয়ে যা তা বলে দিলাম, যা তা করলাম। ভিউজের পেছনে দেখুন, আমি আমার এই এত বছর ধরে এই কাজটা করছি, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি নট আউট নো মানে কোনো দিন একটা নিউজের একটা বাক্য একটা শব্দ আমরা ভিউজের কথা চিন্তা করে করিনি যে এই স্রোতের সঙ্গে গেলে হবে, আমি এটা করলে আমরা অনেক কিছু এরকম জানি, অনেক কিছু করতে পারি, আমরা করিনি। কারণ জার্নালিজমের একটা এথিক্সটা মেনটেন করতে পারছো। আমি বলছি যে এখন যারা এগুলো করেন ভালো, ভিউজটা গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু জিনিসটাকে এমন পর্যায়ে যদি নিয়ে যাওয়া হয় যেই কারণে হচ্ছে গিয়ে এই পেশাটার বদনাম হয়ে যাবে, বা কেউ একজন হচ্ছে গিয়ে ফেসবুক আর ইউটিউবার হিসেবে গালি দিতে পারবে, সাংবাদিক হিসেবে গালি দিতে পারবে, সেটা যেন আমরা আসলে না করি। আমরা এটা সাস্টেনেবল না, এটা দীর্ঘমেয়াদে লং রানে এটা আসলে টিকবে না। সো যারা ওই রকম জায়গা থেকে আছেন তাদের প্রতি আমার জাস্ট শুধু ওই মেসেজটার জায়গাটাই থাকবে, দ্যাটস ইট। মানে প্রফেশনালিজম ইজ মাস্ট। নোমান ভাই, আপনার সাথে আড্ডা দিতে এত ভালো লাগছে, কিন্তু সময় তো কেটে গেল। মোহনার দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। দর্শকদের জন্য হচ্ছে কি অনেক শুভেচ্ছা, ভালোবাসা, ঈদ মোবারক। সবাই ঈদটা অনেক আনন্দে কাটিয়েছেন আশা করছি। আপনাদের জীবনের প্রতিটা দিন ঈদের মতোই আনন্দময় হোক, সেই প্রত্যাশাই থাকলো। সুপ্রিয় দর্শক, মোহনা স্টার ইনসাইটস থেকে রুম্পা ফারজানা আজকের মতো বিদায় নিচ্ছে, কিন্তু আগামীকাল একই সময় একই চ্যানেলে হাজির হয়ে যাব নতুন কোনো অতিথি নিয়ে। ততক্ষণ পর্যন্ত মোহনা টিভির সাথেই থাকুন।